আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিয়ার সেগমেন্ট। তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর থ্যাংক ইউ সো মাচ আমাদের এই চ্যানেলে তোমাদের এত ভালোবাসা দেখানোর জন্য। আমাদের চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করতেছে, আর আমি আশা করি ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আমরা অনেক বড় একটা ফ্যামিলিতে পরিণত হতে পারবো। তো গাইজ, আজকে আমি তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আজ থেকে প্রায় 20 থেকে 30 বছর আগের একটা ঘটনা। ঘটনাটা ঘটছিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকায়। আমি ঘটনাতে চলে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো তোমরা যদি তোমাদের কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফিয়ার সেগমেন্ট অথবা আমাদের জিমেল অ্যাকাউন্ট fearSegment@gmail.com তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা মেইলে আমাদের ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো। তোমাদের ঘটনাটা কোনো না কোনো এক এপিসোড অবশ্যই শোনানো হবে। তো গাইজ, আমি আর বেশি কথা না বলে ঘটনাতে চলে যাই। তো আজকের ঘটনাটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম কেন, আমি ঘটনাতে ঢুকলেই তোমরা বুঝবা। ঘটনাটা ঘটছে ব্রাহ্মণবাড়িয়া এলাকার কোন এক প্রত্যন্ত গ্রামের বাজারে। যার সাথে ঘটছে তার নাম হলো রাসেল। ঘটনাটা অনেকটা এরকম যে তিনি ফার্মেসির একটা ব্যবসা করতো, ওষুধের ব্যবসা করতো সেই বাজারে। তো সেই বাজারে সে ছাড়া আর কোনো ফার্মেসির ব্যবসা, ওষুধের ব্যবসা কেউ করতো না। তো তার দোকানে সবসময় একটা ভিড় লাগতো, কারণ ওষুধ এমন একটা জিনিস যেটা মানুষের নিত্য প্রয়োজন, মানে প্রতিদিনই লাগে, সবসময় লাগে। তো এই জিনিসটা মানুষের নিডটা তার ফিল আপ করার জন্য তাকে অবশ্যই বেশিক্ষণ দোকানে সময় দেওয়া লাগতো। ইভেন এখনকার সময় ওষুধের দোকানগুলো আমরা দেখি অনেক রাত পর্যন্ত খোলা থাকে, অন্য দোকান বন্ধ হলে ওষুধের দোকান খোলা থাকে। তখনও ঠিক এরকমই ছিল, কিন্তু তখনকার সময় প্রত্যন্ত গ্রাম, 20-30 বছর আগের ঘটনা। ওষুধের দোকানগুলো খোলা রাখতো তিনি 10:30-11টা পর্যন্ত। আর তখনকার সময় 10:30-11টা মানে আমাদের শহরের 2টা-3টা, কারণ তখনকার মানুষ 9টা বাজলেই সবার ঘুম, অলরেডি সবাই ঘুমাইতে চলে গেছে। তো সে ওই বাজার থেকে তার বাসায় যাইতে হইলে হয়তোবা তাকে মেন রোড দিয়ে রিক্সা নিয়ে, তখনকার সময় তো রিক্সা থাকতো না অ্যাকচুয়ালি, তখনকার সময় মানে ভ্যান যেটা থাকতো, ভ্যানে করে বাসায় যাওয়া লাগতো। ওইখান করে যেতে তার সময় লাগতো আধা ঘন্টা থেকে 45 মিনিট। আর তার আর একটা শর্টকাট ছিল, সেটা ছিল তার বাজারের পাশে একটা রেল লাইন গেছে। সেই রেল লাইন দিয়ে সোজা হাঁটলে সে 20 থেকে 25 মিনিটে তার বাসায় পৌঁছা যেতে পারে। ওটা একটা শর্টকাট, কিন্তু মেন রোডটা একটু ঘুরে যাওয়া লাগে, এর জন্য সময় বেশি লাগে। তো উনি সবসময় সেই শর্টকাটটা ইউজ করে, কারণ দরকার কি এত কষ্ট করে আমি আবার টাকা দিয়ে আমি সময় নষ্ট করবো, দরকার নাই কোনো। তো উনি সবসময় ওই রাস্তাটা ইউজ করে, মানে ওই লাইনটা ইউজ করে। তো যাওয়ার সময় উনি সবসময় একাই যায়। উনি আবার একজন আল্লাহ আলী মানুষ ছিলেন, তো উনি তেমন কোনো ভয় পারতেন না। আল্লাহর জিকির করতে করতে তিনি সুন্দর রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাইতেন। রেল লাইনটার রাস্তাটা অনেকটা এরকম যে এক পাশে হলো বড় বিশাল একটা দিঘি, আর এক পাশে হলো জঙ্গল, মাঝখানে রেল লাইনটা। তো তিনি দিঘির পাশটা দিয়ে তিনি হেঁটে যেতেন সুন্দর। তো একদিনের ঘটনা এরকম যে তিনি নর্মালি 10টা-10:30 বাজে তার দোকানটা বন্ধ করলেন। দোকানটা বন্ধ করে তিনি, তখন বাজার কিন্তু টোটালি ফাঁকা, তার দোকানটা শুধুমাত্র খোলা ছিল। তো তিনি প্রতিদিনের মতো সেই রেল লাইনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিছু দূর হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দেখলেন রাস্তায়, মানে রেল লাইনে একটা বাচ্চা দাঁড়ায় আছে। ছোট বাচ্চা দাঁড়ায় এদিক ওদিক তাকাচ্ছে। উনি তো একটু মানে খটকা লাগলো যে কি ব্যাপার, এত রাত্রেবেলা একটা বাচ্চা এখানে কি করে। তাও উনি যেহেতু আল্লাহ আলী মানুষ ছিলেন, সবসময় আল্লাহর ইবাদত করতেন, জিকিরে থাকতেন, তিনি এই জিনিসটাকে ভয় পান নাই। তিনি আল্লাহ করতে করতে সামনে গেলেন, মানে স্বাভাবিকভাবেই। তো বাচ্চাটার কাছে যায়, তিনি দাঁড়ালেন, বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বাচ্চাটা তার নাম স্বাভাবিকভাবে বললো। তোমার বাসা কই, তুমি এখানে কিভাবে আসছো? বলছে যে আমি হাঁটতে হাঁটতে এসে পড়ছি, আমার বাসা আর একটু সামনে, আমি বাসার রাস্তাটা ভুলে গেছি, আমাকে একটু দিয়ে আসেন না। এটা বললে মানে বাচ্চাটা কান্না করা শুরু করে দিয়েছে। উনি তখন ভাবছে যে সাধারণ একটা নর্মাল মানুষ, বাচ্চাটা হারায় গেছে হাঁটতে হাঁটতে, এখন বাবা মা হয়তো খুঁজতেছে, উনি যে বাচ্চাটাকে দিয়ে আসেন। তো উনি বাচ্চাটাকে বলছে, তুমি হাঁটতে পারো? বলে না, আমাকে কোলে নেন। মানে কোলে নেন বলে না, বলছে আমাকে কোলে নাও, ছোট বাচ্চা তো। তো লোকটা রাসেল হাসলো। উনি হেসে বাচ্চাটাকে সুন্দর কোলে নিয়ে কথা বলতেছে বাচ্চাটার সাথে, তুমি কোথায় থাকো, তোমার আব্বু কি করে, তোমার আম্মু কি করে, সব বাচ্চাটা বলল। হঠাৎ করে বাচ্চাটা বলল, আপনার তো আমাকে হাতে নিতে কষ্ট হতেছে, আপনি আমাকে একটু কাঁধে নেন, আপনার কষ্ট কম হবে। উনি ছোট বাচ্চার এই জিনিসটাতে খুব তার মানে হাসি পাইল, আর তিনি খুব মানে একটু মুগ্ধ হইলো যে ছোট বাচ্চা একটা জিনিস আবদার করছে। উনি সুন্দর ঠিক কাঁধে নিলেন, কাঁধে নিয়ে নর্মালি হাঁটা শুরু করলেন। হাঁটতেছে হাঁটতেছে 10 মিনিট হলো। হঠাৎ করে উনি ফিল করলো যে ওনার কাঁধের মানে যে বাচ্চাটা রাখছে ওর ওয়েট বেড়ে যাচ্ছে, মানে যাচ্ছে আর আস্তে আস্তে ওজনটা বাড়তেছে। উনি ভাবলো যে অনেক দূর হাঁটছে, হয়তো এর জন্য একটু উইক লাগতেছে, এর জন্য হয়তো মনে হচ্ছে যে বাচ্চার ওজনটা বাড়ছে। কিন্তু উনি আরো যত যাইতেছে বাচ্চার ওজন তো বাড়তেছে। আর উনি আরেকটা জিনিস খেয়াল করলো যে উনি বাচ্চাটাকে কাঁধে উঠে বাচ্চার পা ধরে রাখছিল, যাতে বাচ্চাটা পিছনে না পড়ে যায়, আর বাচ্চাটা ওনার মাথাটা আস্তে করে ধরে রাখছিল। উনি একটা জিনিস ফিল করলো যে বাচ্চার হাতটা, মানে তার মাথায় যে রাখছে, হাতের সাইজটা আরো বড় হয়ে গেছে। আর
ওই বাচ্চার যে পা সেটা ছিল প্রথমে তার বুক পর্যন্ত, সেই পাটা লম্বা হয়ে নেমে তার পেট পর্যন্ত এসে পড়ছে। এই জিনিসটা উনি মানে একটু দেরিতে খেয়াল করলে এই জিনিসটা তার কাছে খুব অবাক লাগছে। তিনি মানে তখনও খারাপ কিছু চিন্তা করেন, তিনি হয়তো ভাবছেন যে হয়তো বাচ্চাটা একটু নিচের দিকে নেমে আসছে, এর জন্য পা ঝুলে দিচ্ছে, এর জন্য এরকম হতে পারে। কিন্তু কিছু দূর হাঁটার পরে তিনি এখন খেয়াল করলো যে বাচ্চাটার পায়ে প্রচন্ড পরিমাণে লোম। এটা কিন্তু শুরুতে ছিল না, এখন প্রচন্ড পরিমাণ, মানে এমন লোম যে একটা খাসির শরীরে যেরকম লোম থাকে ধরলে যেরকম লাগে সেম ওরকম লাগে। আর বাচ্চাটার ওজনও অনেক বেশি হয়ে গেছে, আর বাচ্চাটা তার মাথা যে ধরে রাখছে এখন মানে মোটামুটি পুরো মাথাটাই একবারে ধরে রাখছে বাচ্চাটা। আর বাচ্চাটার ওজন এখন বাচ্চাদের মতো না, মানে একটা মধ্যবয়স্ক কোনো বুড়া মানুষ বা একজন বয়স্ক মানুষের যেরকম ওজন থাকে, মানে খুব বেশি না খুব কমও না, সেরকম একটা ওজন উনি ফিল করতেছে। এখন উনি কোনো মতে হাঁটতেছে, উনি কিছু বলতেছে না, আস্তে আস্তে হাঁটতেছে। এক সময় উনি মানে ভয়ের বশতই না কি বশত জানি উনি বাচ্চাটার একটা পা ধরে টান দিয়ে ঘাড় থেকে নামায় নিচে ফালাই দিছে। উনি নিচে ফালানোর পরে যা দেখলো মানে উনি পুরো অবাক, দেখলো যে একটা কালো একটা অবয়ব, উচ্চতা হবে 4 ফুট 4.5 ফুটের মতো, সারা শরীরের পশম, কিচ্ছু দেখা যাচ্ছে না, হাতে বড় বড় নখ আর খালি চোখটা দেখা যাচ্ছে। এইটা দেখার পরে উনি ভয়ে আল্লাহু আকবার বলে জোরে এক দৌড় দিছে। তিনি মানে মোটামুটি 3-4 মিনিটের মধ্যে তিনি বাসায় পৌঁছে গেছে। বাসার বারান্দায় যায় তিনি জাস্ট সেন্সলেস হয়ে গেছে। বাসার মানুষ তাকে ঘরে নিছে। তিনি যখন চোখটা খুলছে তখন তিনি দেখছে যে বিছানায় শুয়ে আছে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী এবং তার মা তাকে ঘিরে দাঁড়ায় আছে। বলতেছে যে কি হয়েছে, তুমি এইখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, মানে কি হয়েছে? তখন উনি বললো যে মানে উনি ঘটনাটা তাদেরকে তখন তো কিছু বলে না, বলছে যে কিছু না, আমি মানে আইসা হয়তো মাথাটা ঘুরে গেছে এর জন্য অজ্ঞান হয়ে গেছে, কিছু না, তোমরা টেনশন করো না। তো এই ঘটনাটা গেল। পরে তিনি হুজুরের কাছে গেলেন একদিন, হুজুরকে যা বললেন যে তুমি যে রাস্তাটা দিয়ে আসো ওই রাস্তার পাশেই একটা শ্মশান আছে, কখনো কি মানে খেয়াল করছো বা জানতো তুমি এই জিনিসটা? বলছে হ্যাঁ হুজুর আমি তো জানতাম, কিন্তু আমি সবসময় আল্লাহর জিকির করে করে আসতাম, তো আমি এই জিনিসটা ভয় করতাম না। বলছে হ্যাঁ ঠিক আছে ভয় করতো না, কিন্তু তুমি এই আল্লাহর জিকিরটা করো দেখে ওই জিনিসটা বা ওই জিন যেটাই হোক ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি। কারণ হলো তোমার মাথায় টুপি ছিল, তোমার গায়ে পাঞ্জাবি ছিল, তোমার হাতে তবজি ছিল, হাতে বা পকেটে কোনো এক জায়গায় তবজি তার ছিল, এর জন্য তার কোনো ক্ষতি করতে পারেনি। আর ওটা ছিল একটা বদ জিন বা জিনের কোনো বাচ্চা বা সেই টাইপের কিছু একটা। তো হুজুর তাকে পরা পানি দিল, আর উনি এটা খেয়ে মানে আল্লাহর রহমতের পরে তার সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করে দিও, যাতে আমার সব ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। আর গাইস আমি যেটা শুরুতেও বলেছি, তোমাদের জানা বা তোমাদের সাথে ঘটা কোনো ঘটনা, সত্য ঘটনা যদি তোমরা শেয়ার করতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের জিমেল অ্যাকাউন্টে তোমরা তোমাদের ঘটনাটা পাঠিয়ে দিতে পারো। আমাদের জিমেল অ্যাকাউন্ট আমি আবার বলতেছি, fearsegment@gmail.com, fearsegment@gmail.com, এখানে পাঠিয়ে দিতে পারো। অথবা তোমরা ভয়েস পাঠাইতে পারো, ভয়েস একটা ঠান্ডা জায়গায় বসে একটা রেকর্ড করে পাঠাইতে পারো, অডিওটা ক্লিয়ার করে পাঠাতে পারো, তাহলে তোমাদের সেই রেকর্ডটাই আমি অবশ্যই আমাদের চ্যানেলে সরাসরি সম্প্রচার করে দিব। তো গাইস নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, ততদিনের জন্য ভালো থাকবে, আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স।